বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন। এই ওয়েব সিরিজটি একদম নতুন রিলিজ হয়েছে। বাঙালিদের ক্ষেত্রে এটা সত্যি একটা গর্বের ব্যাপার যে একজন বাঙালি অ্যাক্টর নেটফ্লিক্সের একটা ওয়েব সিরিজে এত বড় একটা অভিনয়ে চান্স পেয়েছে। তো চলুন বেশি গল্প না করে শুরু করা যাক আমাদের আজকের ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের বলে দিতে চাই, যদি আমাদের এই এক্সপ্লেনেশন ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের কাহিনী। আজকের এই কাহিনী শুরু হয় এসআইটি মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের দুই অফিসার হিমেল আর রাত্রিকাকে দিয়ে। গন্তব্যে যাওয়ার পথে আচমকায় তাদের উপর হামলা হয়। কোনো ক্রমে রাত্রি এই বিপদ থেকে বেরিয়ে এসেই তার বস অর্জুন স্যারকে দুর্ঘটনার কথা জানায়। সে এও জানায় যে তাদের মধ্যেই কেউ একজন শত্রু লুকিয়ে আছে। অর্জুন স্যার রাত্রিকার কাছে একটা দল পাঠানোর আগেই তার উপর আবারও হামলা শুরু হয়। আর এই হামলাটি অন্য কেউ করেনি, করেছে তারই সহকর্মী হিমেল। মানে এখানে বিশ্বাসঘাতক আর কেউ নয় বরং হিমেল এখানে রাত্রিকার কাছ থেকে এসআইটির সমস্ত গোপন পরিকল্পনা আর অজানা তথ্য জানতে চাইছে। এখানে দেখা যায় যে সে সব কথা রেকর্ডও করছিল। এরপর থেকে গল্পটা কয়েক মাস আগে কলকাতার এক ঘটনার দিকে মোড় নেয়। দেখা যায় দুই দুষ্কৃতিকারী স্কুল থেকে ফেরা এক শিশুকে অপহরণ করতে গিয়েছিল, কিন্তু দেখতে একই রকম হওয়ায় তারা ভুল করে অন্য এক শিশুকে অপহরণ করে। পরে জানা যায় ছেলেটি আর কেউ নয় বরং রাজ্যের মন্ত্রীর নাতি। মন্ত্রী সঙ্গে সঙ্গে রাজ্যের প্রভাবশালী নেতা বরুণ রায়ের কাছে ছুটে যায়। বরুণ রায়কে মন্ত্রী বলেন যদি তার নাতির কিছু হয় তাহলে তিনি সবার মুখোশ খুলে দেবেন। বরুণ রায় নাতিটিকে খুঁজে বের করার জন্য সমস্ত পুলিশ অফিসারদের নির্দেশ দেন। এই সময় আমাদের দেখানো হয় সুদক্ষ অফিসার সপ্তর্ষিকে। সপ্তর্ষি উঁচু পদের অফিসার, কিন্তু সপ্তর্ষিকে এখানে তারও উঁচু পদের একজন অফিসার ডেকে পাঠায় আর তার হাতে একটা কঠিন কাজ দেয়। অফিসার সপ্তর্ষিকে প্রথমে শঙ্কর বড়ুয়ার কথা বলে। লোকে তাকে বাঘা নামেই চেনে। পুরো পশ্চিমবাংলা নাকি তার মুঠোয়। অফিসার জানালেন এই কাজটাও হয়তো বাঘারই কীর্তি। শঙ্কর বড়ুয়ার পুরনো গল্প শোনাতে গিয়ে অফিসার বললেন বহু বছর আগে শঙ্কর তার মাকে নিয়ে এই রাজ্যে পা রেখেছিলেন। এখানে এসে এক ভয়ঙ্কর গুন্ডার নজরে পড়ে তার মা। সেই গুন্ডা নোংরা কথা বলতে শুরু করে। তখন থেকে শঙ্কর রুখে দাঁড়িয়েছিল। গুন্ডা যখন কথা শুনলো না তখন শঙ্কর তাকে শেষ করে দিয়েছিল। আর সেই শুরু। তারপর থেকে শঙ্কর আর থামেনি। এখনো পর্যন্ত তার কীর্তি চালিয়ে চলেছে। পশ্চিমবাংলায় এমন সব কাজ করেছে, কখন যে শঙ্কর সেই কাজগুলো করে বাঘা হয়ে গেছে কেউ বুঝতেই পারেনি। এরপর আমরা বাঘাকে দেখি যে মায়ের সাথে তার সময় কাটাচ্ছে। আসলে বাঘা তার মাকে খুব ভালোবাসে, সবসময় মায়ের পাশেই থাকে। হঠাৎ একটা ফোন আসে, মন্ত্রীর নাতির কথা বলা হয়। সবাই বলছে এটা বাঘার কাজ, অথচ বাঘা নিজে এটা সত্যিই করেনি। বরুণ রায় বাঘাকে বলে যদি এটা তোমার কাজ হয় তাহলে কিন্তু বিপদে পড়বে। বাঘা বলে কাজটা যদি তার না হয় তাও সে তাকে খুঁজে বের করবে। বাঘা তার দুই ডান হাত আর বাম হাত সাগর আর রঞ্জিতকে কাজটা দেয়। এই দুইজন হলো সাগর আর রঞ্জিত। দুজনেই বাঘাকে বাবার মতো শ্রদ্ধা করে। তারপর তারা সেই গুন্ডাদের ধরে যারা মন্ত্রীর নাতিকে সত্যিই কিডন্যাপ করেছিল। বাচ্চাগুলো ফেরত পেয়ে সাগর চটজলদি মন্ত্রীর নাতিকে মন্ত্রীর বাড়িতে পৌঁছে দেয়। এইখানে সবাই অবাক, এত তাড়াতাড়ি কাজটা হলো কি করে। এরপর দেখা যায় নিবেদিতা বসাককে, যে আগামী নির্বাচনের প্রার্থী। তার বেশ নামডাকও হয়েছে। তার বক্তব্য মন্ত্রীর নাতি অপহরণ হলেই 24 ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করে আনা হলো, কিন্তু সেই 4000 বাচ্চার কি হবে যারা আজও নিখোঁজ। নিবেদিতা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্ন রাখেন। বরুণদা তখন ভাবনায় পড়ে যান। নিবেদিতাকে থামাতে না পারলে তাদের দলের সর্বনাশ হয়ে যাবে। পরের দৃশ্যে বাঘাকে দেখা যায় যে একটা জাহাজে চুক্তি করতে কয়েকজন লোকের কাছে গেছে, কিন্তু বাঘা জানতে পারে এখানে 5 কোটি টাকার ডিলের ব্যাপার আছে। তাই সে নিজেই চুক্তিটা করতে চায়, কিন্তু অন্যরা রাজি না হয় বাঘা তাদেরকে শেষ করে ফেলে। ঠিক তখনই খবর আসে বাঘার মায়ের মৃত্যু হয়েছে। বাঘা তড়িঘড়ি করে বাড়ি ফেরে। মাকে সে খুবই ভালোবাসতো, যত্ন করত। এখানে বাঘার ছেলে চীনাকেও দেখানো হয়। রঞ্জিত আর সাগরের অবশ্য বাঘার মায়ের মৃত্যুতে কোনো হেলদোল ছিল না। এখানে রঞ্জিত ও সাগর ভেতরে ভেতরে একটু খুশিই হচ্ছিল। ভাবলো বাঘা এবার হয়তো তাদের দিকে একটু নজর দেবে। কিছুক্ষণ পরেই বরুণদা শোক জানাতে এলেন। তাদের ঘরের ভেতরে গিয়ে কথা বলতে দেখা যায়। বরুণদা বাঘাকে বলে নিবেদিতা তাদের কাজে বাধা দিচ্ছে, তাই এখানে যদি বরুণদার পরিকল্পনা মতো কিছু কাজ করা হয় তাহলে তাদের দল বেঁচে যাবে আর সরকারও টিকে থাকবে। বরুণদা বলে বাঘার অনেক বেআইনি কাজ আছে যা সে খুব ভালো করেই জানে, এমনকি কয়েকটার মধ্যে তার নিজেরও হাত আছে। এখন বরুণদা বাঘাকে তার নিজের প্ল্যান বলে। তিনি বলে যে সেগুলোর ওপর রেড করাতে হবে যাতে জনগণকে বোঝানো যায় যে তারা ভালো কাজ করছে।
কিন্তু বরুণদা এখানে বাঘাকে বলে দেয় যে রেড কোথায় কখন হবে সেই সবকিছু সে আগে থেকেই বাঘাকে জানিয়ে দেবে। এই শর্তে বাঘা রাজি হয়ে যায়। সে রঞ্জিত আর সাগরকেও এই সবকিছু জানিয়ে দেয়। অন্যদিকে অফিসার সপ্তর্ষি বাঘার বেআইনি কাজ চোরাচালানের কারখানাগুলোর খবর পায়। দেখা যায় বাঘার সব কাজ রঞ্জিত আর সাগরই চালাচ্ছে। ওরা না থাকলে বাঘা আসলে কিছুই করতে পারবে না, কিন্তু ওদের মনেও লোভ আছে, ওরাও চায় বাঘার জায়গা নিতে। এদিকে সপ্তর্ষি একটা হেল্পলাইন নাম্বার চালু করে, যেটি ছিল তার নিজেরই ব্যক্তিগত নম্বর। সে বলে কারোর কাছে যদি কোনো বেআইনি কাজের খবর থাকে তাহলে সেটা গোপনে তার নাম্বারে ফোন করে তাকে জানাতে। সে এটাও বলে ভয় নেই, তাদের নাম সবসময় গোপন থাকবে এবং সেটা কখনোই বাইরে আসবে না। এরপর সপ্তর্ষি বাঘার বেআইনি কারখানাগুলোর খবর পায়, কিন্তু খবর পেয়ে আর লাভ কি? বরুণের মাধ্যমে বাঘা আগে থেকেই সব খবর পেয়ে যেত, তাই সপ্তর্ষি যখনই হানা দিত মালপত্র সব গায়েব হয়ে থাকতো। মানে বাঘার লোকেরা আগে ভাগেই সেগুলো সরিয়ে রাখ। সপ্তর্ষি বুঝতে পারলো যে তাদের মধ্যে কেউ হয়তো তথ্য ফাঁস করছে, কিন্তু এখানে দেখানো হয় সপ্তর্ষি নিজেও কম চালবাজ নয়। সেও একজন লোক নিয়োগ করলো যে বাঘার বেআইনি কারখানাগুলোর খবর রাখতো। তাই এবার আর খবর আগে থেকে ফাঁস হলো না, আর তারা হানা দিল এক নতুন ডেরায়। সেখানে পুলিশের গুলিতে রঞ্জিতের এক বন্ধু মারা গেল। এখানে দেখানো হয় রঞ্জিত সত্যি খুব গরম রক্তের মানুষ ছিল। ছোটখাটো ব্যাপারেই তার রাগ হয়। প্রতিশোধ না নিয়ে এবার সে ছাড়বে না। সে খোঁজ লাগাচ্ছে কোন পুলিশ অফিসার তার বন্ধুকে মেরেছে। রঞ্জিতও তাকে মেরে এর শোধ নেবে। খবর পেয়ে রঞ্জিত সবজির বাজারে গিয়ে সবার সামনে সেই পুলিশ অফিসারকে নির্মমভাবে হত্যা করে। খবরটা বাঘার কানে গেলে সে রঞ্জিতকে খুবই বকাবকি করে, বলে এইসব করার দরকার কি ছিল, এখন তো বড় সমস্যায় পড়বো। বাঘার কথা শুনে রঞ্জিতের এমন রাগ হলো যে সে তখনই বাঘাকে খুন করতে চায় এমন বিহেভিয়ার করে, কিন্তু সাগর তাকে সরিয়ে নিয়ে যায়। সাগর বোঝায় একটা ছোট্ট পুলিশ অফিসারের মৃত্যুতেই এত ঝামেলা, বড় পুলিশ অফিসারকে মারলে কি হবে ভেবে দেখেছিস? তখন তো বাঘাকে পালাতেই হবে। এদিকে কোয়েল নামে এক মেয়ে সপ্তর্ষিকে ফোন করে। কোয়েল আসলে বাঘার সব কাজের ওপর নজর রাখতো। সে সপ্তর্ষিকে সব খবর দিতে লাগলো। সপ্তর্ষি যখন কোয়েলের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, পথে রঞ্জিত আর সাগর তার গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে তাকে খুন করায়। এরপর কলকাতার কোনো এক জায়গায় অর্জুনকে দেখা যায়। সে কিছু অপরাধীকে খতম করতে ব্যস্ত ছিল। সে খবর পেয়ে এক অপরাধীদের ডেরায় ঢুকে সবাইকে শেষ করে দেয়। নিহতদের মধ্যে এক বড় মন্ত্রীর ভাইপোও ছিল, কিন্তু অর্জুন তাকেও ছাড়ে না। পরের দিন সপ্তর্ষির মৃতদেহ সপ্তর্ষিদের বাড়ির সামনে পাওয়া যায়। তারপর একটি ফ্ল্যাশব্যাকে সাগরদাকে দেখানো হয় যে বাঘার সঙ্গে এক চুক্তিতে গিয়েছিল। সেখানে হঠাৎ গুলিগোলা শুরু হলে বাঘার প্রাণ সংশয় হয়। তখন সাগরদা মাঝখানে এসে বাঘাকে বাঁচায়। সেই থেকেই সাগরদা বাঘার সবচেয়ে প্রিয় লোক হয়ে ওঠে। কাহিনী বর্তমানে ফেরে। বাঘা সাগর ও রঞ্জিতদাকে ফোন করে বলে এটা তোমাদের কাজ তাই না, তোমরাই সপ্তর্ষিকে মেরেছো। কিন্তু রঞ্জিত ও সাগর বলে না স্যার, আমরা এটা করিনি। এটা ছোটখাটো ব্যাপার নয়। শহরে এক আইপিএস অফিসারের মৃত্যু হয়েছে, যার দায় বাঘার উপর আসছে। বাঘা তার সব ছেলেদের ফোন করে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে বলে। বাঘা বরুণকে ফোন করে জানায় কয়েকদিনের জন্য তাকে আন্ডারগ্রাউন্ড হতে হবে, নইলে পরিস্থিতি খুব খারাপ হবে। বরুণও তাকে সেটাই বোঝায়। মুখ্যমন্ত্রীর জন্য এটা একটা বড় সমস্যা ছিল। শহরে একজন আইপিএস অফিসারের মৃত্যু মানে সরকার চোখ বুজে বসে আছে, এমনটাই বিরোধী দলের দাবি। তাই মুখ্যমন্ত্রী একজন বড় পুলিশ অফিসারকে নিয়োগ করতে চায়, যে শহরের অপরাধ দমন করবে বা দমন করার ভান করবে, অর্থাৎ তাদের কথাই চলবে। তাই বরুণ রায় অর্জুন মৈত্রকে নিয়োগ করে, যে শুধু অপরাধ দমনের ভান করে না, বরং সমস্ত অপরাধীকেই সাফ করে দেয়। এরপর অর্জুন যোগ দেয়। সে প্রথমে নিবেদিতার সাথে দেখা করে তাকে বলে তোমার আর চিন্তা করার দরকার নেই, আমি আছি। এবং এখানে অর্জুন তাকে আশ্বাস দেয়। এখানে অর্জুন প্রথমে বাঘা আর তার লোকদের সম্পর্কে জানতে শুরু করে। অন্যদিকে বাঘা তার ছেলে চীনার সাথে আন্ডারগ্রাউন্ড হওয়ার চেষ্টা করছিল। পথে এক চেক পয়েন্টে তারা পুলিশ অফিসারকে ঘুষ দিতে চায়, কিন্তু অফিসার রাজি না হয়ে বাঘাকে গুলি করে। বাঘা পাল্টা সব পুলিশ অফিসারকে মেরে ফেলে। কোনো মতে চীনার সাহায্যে বাঘা সেখান থেকে পালাতে পারলেও তার অবস্থা খুবই খারাপ ছিল। কিছুক্ষণ পর অর্জুন সেখানে এসে সব দেখে বুঝতে পারে এখানে গুলিগোলা হয়েছে, আর বাঘাও গুলি খেয়েছে। চীনারা এক স্থানীয় ডাক্তারকে ডেকে বাঘার চিকিৎসা করায়। এখানে বাঘা বরুণ রায়কে ফোন করে বলে তার জীবন বিপদে, কিন্তু বরুণ রায় জানায় এখন কিছুই করা যাবে না, কিছুদিন আন্ডারগ্রাউন্ডেই থাকতে হবে। এদিকে অর্জুন জানতে পারে বাঘার এক লোক পিন্টু ঘরে বন্দী, কিন্তু পুলিশকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্জুন নিজে সেখানে গিয়ে পিন্টুকে টেনে বের করে আনে। পিন্টু বাঘার সব কথা বলে দেয়। বাঘা আসলে ছেলে চীনার সঙ্গেই পালিয়েছে, আর কোথায় যেতে পারে সেটাও সে জানে। অন্যদিকে নিবেদিতার কাছে বড় ইস্যু ছিল এক আইপিএস অফিসার খুন হয়েছে আর সরকার কিছুই করছে না, তাই মুখ্যমন্ত্রীর উপর বারবার প্রশ্ন উঠছিল। নিবেদিতা এমনকি এটাও বলে দেয় সরকার যদি কিছু না করতে পারে তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রীও সব শুনছিলেন, বুঝতে পারছিলেন এখনই যদি কিছু না করা হয় তাহলে দল হাতছাড়া হয়ে যেতে পারে। তাই তিনি বরুণ রায়ের সঙ্গে মিলে পরিকল্পনা করে। এদিকে অর্জুন সেই ডাক্তারের কাছে পৌঁছায় যে বাঘার চিকিৎসা করেছিল। ডাক্তার বলে বাঘা যেখানে আছে তার ঠিকানা সে জানে না, তবে বাঘার ছেলে চীনা তাড়াতাড়ি আসবে তার ড্রেসিং করানোর জন্য। কিছুক্ষণ পর চীনা সেখানে চলে আসে। সে
সে ডাক্তারকে নিয়ে যেতে চায়, কিন্তু ডাক্তার এখানে খুব ভয় পেয়ে থাকে। হঠাৎ করে চীনা পালাতে গেলে অর্জুন তাকে ধরে ফেলে। বরুণ সাগর ও রঞ্জিতকে ফোন করে ডাকে। তারা বলে তারা আন্ডারগ্রাউন্ডে আছে, আসতে পারবে না, কিন্তু বরুণ কথা দেয় তাদের কিচ্ছু হবে না, শুধু দেখা করতে হবে। তাই রঞ্জিত ও সাগর বরুণের বাড়িতে পার্টিতে যায়। সেখানে বরুণ সাগরকে বলে, তোর তো অনেক নামডাক হয়েছে, তুই তো রাজনীতিতে আসতে পারিস, রাজনীতিতে আসলে তুই তোর বেআইনি ব্যবসা আরো 10 গুণ বাড়াতে পারবি। বরুণ তাদেরকে টিকিট আর সাপোর্ট দেবে এই আশ্বাস দেয়, কিন্তু তার বিনিময়ে তাকে একটা কাজ করতে হবে, বাঘাকে মারতে হবে। এখানে তারা দুজনাই রাজি হয়ে যায়। আসলে তারাও এই সুযোগের অপেক্ষাতেই ছিল। অর্জুনের হাতে চীনা ধরা পড়ায় সে বাঘার ঠিকানা জানতে চায়। চীনা বলে ঠিকানা বললে তারা বাঘাকে মেরে ফেলবে, কিন্তু পুলিশের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত চীনা ঠিকানা দেয়। অর্জুন পৌঁছানোর আগেই সাগর আর রঞ্জিত সেখানে পৌঁছে যায় আর বাঘাকে মারতে চায়। বাঘা বুঝতে পারে বরুণই তাদেরকে পাঠিয়েছে। রঞ্জিত ও সাগর এখানে বাঘাকে মেরে পালিয়ে যায়। অর্জুন সেখানে দলবল নিয়ে পৌঁছায়, কিন্তু তাদের অনেক দেরি হয়ে যায়। বাঘার কপালে গুলি লেগেছিল, তাই তার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে এসে বলেন সপ্তর্ষির মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়েছে, পুলিশরা বাঘাকে মেরে ফেলেছে আর অর্জুন মিত্র এই কাজ করেছে, যা খুবই ভালো একটা কাজ। এর ফলে মুখ্যমন্ত্রী ও তাদের দল আবার বেঁচে যায়। চীনা মনে করে অর্জুনই বাঘাকে মেরেছে, কিন্তু অর্জুন তাকে ভরসা দেয় যে সে এটা করেনি। সে যদি এটা করতো তাহলে সবার সামনে করতো, এরকম আত্মহত্যা দেখানোর জন্য এরকম কাজ করতো না। এখনো পর্যন্ত অর্জুন সরকারের হয়েই কাজ করছিল, কিন্তু এবার সে সত্যি কলকাতা থেকে সব অপরাধ শেষ করবে, এটাই সে সংকল্প করে। তাই সে সপ্তর্ষির মতো হেল্পলাইন নাম্বার চালু করে, বলে সপ্তর্ষির মতো তাকেও অসুবিধা হলে ফোন করা যাবে। আর এখানে অর্জুন এই সবকিছুর পেছনে মুখ্যমন্ত্রীর হাত আছে বলেও জানিয়ে দেয়। সে বলে এই সবকিছু ভালো কাজগুলো মুখ্যমন্ত্রীই করাচ্ছে। এটা অর্জুন করেছিল যাতে মুখ্যমন্ত্রী তার বদলি না করাতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর কিছু তো করতেই হবে। তাই তিনি বরুণদাকে খুব বকাবকি করে। কিছুক্ষণ পর বরুণদা মুখ্যমন্ত্রীকে একটা ঘরে নিয়ে গিয়ে থাপ্পড় মারেন। এইখানেই বোঝা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেই হোক না কেন সব ক্ষমতা বরুণদার হাতেই রয়েছে। বাঘা মারা যাওয়ায় সাগরদা ও রঞ্জিতদা প্রকাশ্যে আসে। তারা ঘোষণা করে বাঘা যে কাজগুলো অসম্পূর্ণ রেখে গেছে সেগুলো তারাই শেষ করবে। অর্জুন স্যার রঞ্জিত ও সাগরকে থানায় ডাকেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এখানে রঞ্জিত খারাপ ব্যবহার করায় অর্জুন তাকে মুরগি বানিয়ে দেয়। সাগরকেও এখানে তার সাথে মুরগি হতে হয়। এতে তারা ভীষণ ক্ষিপ্ত হয় আর অর্জুনকে মেরে ফেলতে চায়, কিন্তু অর্জুনকে মারা অত সহজ নয়, তার জন্য অনেক ক্ষমতার দরকার। তাই সাগর বরুণের কাছে গিয়ে এমএলএ টিকিট চায়, যেমনটা বরুণ কথা দিয়েছিলেন। কিন্তু এখানে বরুণ তার কথা ঘুরিয়ে দেয়। সে বলে এত তাড়াতাড়ি সবকিছু হয় না, সময় লাগে। সাগর বুঝতে পারে বরুণ কথা রাখছে না। এরপর কোয়েল অর্জুন মৈত্রের হেল্পলাইনে ফোন করে, জানায় তার কাছে অনেক খবর আছে যা অর্জুনকে জানানো দরকার। বাঘার বেআইনি কারবার যা কেউ জানে না সে সম্পর্কেও তার কাছে খবর আছে। কোয়েল জানায় বাঘা অঙ্গ প্রত্যঙ্গের চোরা চালান করত, পথ চলতি লোককে ধরে তাদের অঙ্গ বের করে মেরে ফেলতো আর কঙ্কাল বিদেশে বিক্রি করত। খবর পেয়ে অর্জুন সেই কারখানায় হানা দেয়। সেখানে অনেক লোক ছিল আর সবার হাতেই বন্দুক ছিল, কিন্তু অর্জুনেরও বিশাল দল ছিল। তারা সব লোককে মেরে ফেলে আর কঙ্কালগুলো উদ্ধার করে, যেগুলো আজই বিদেশে পাচার হওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী এই খবরটা পেয়ে হতবাক হয়ে যায়, কারণ এটা সপ্তর্ষির থেকেও বড় কেস ছিল আর বিরোধীরা এমন কিছুর অপেক্ষাতেই থাকে। সাগর আর রঞ্জিত জানে এটাই সুযোগ। বরুণ ফোন করলে তারা তাদের দাবি জানায়, পার্টির টিকিট আর পার্টির সমর্থন চায়। অর্জুন কোয়েলের কাছে গিয়ে সব জানতে চায়। কোয়েল বলে সপ্তর্ষিকে বাঘা নয় রঞ্জিত আর সাগর মেরেছে। সে ফোন করে ডেকেছিল সপ্তর্ষিকে, আর রাস্তায় সাগর আর রঞ্জিত গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে গুলি করে হত্যা করে তাকে। কোয়েল আদালতে সাক্ষী দিতেও রাজি হয়। অর্জুন তার নিরাপত্তার ব্যবস্থা করবে বলে তাকে জানায়। অর্জুন সাগর ও রঞ্জিতকে গ্রেফতার করতে গেলে কমিশনার ফোন করে নিষেধ করে, কিন্তু অর্জুন শোনে না। সাগর যখন টিকিট পাওয়ার আনন্দে মত্ত তখন অর্জুনের কাছে খবর আসে কোয়েল আর তার বাবাকে খুন করা হয়েছে। বরুণদা এই কাজ করিয়েছে। অর্জুন সরকারের বিরুদ্ধে যাওয়ায় তার বদলি না করে এমন জায়গায় পাঠানো হয় যেখানে সে কিচ্ছু করতে পারবে না। তাকে মুখ্যমন্ত্রীর প্রচারের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। আর এই কেসের তদন্তে আসে বিশ্বজিৎ নামে আরেক অফিসার, যে অর্জুনের মতো অতটাও চালাক ছিল না। অর্জুনের দলের লোকেরাও তাকে পছন্দ করত না। সাগররা টিকিট পাওয়ার আনন্দে মেতে ওঠে। তাদের হাতে ক্ষমতা আসতে চলেছে এই ভেবে তারা ভীষণ আনন্দিত। পরের দিন বরুণদাকে ভাষণ দিতে দেখা যায় আর অর্জুন মৈত্র থাকে সিকিউরিটি গার্ডের ভূমিকায়। বরুণদা সাগরের রাজনৈতিক টিকিট ঘোষণা করে। সবাই ভীষণ খুশি। অর্জুন মৈত্র তার দলের লোকেদের নিজের বাড়িতে ডাকে। অফিসিয়ালি কিছু না করতে পারলেও আনঅফিসিয়ালি অনেক কিছু করা যাবে এই ভেবে তারা পরিকল্পনা শুরু করে। পরিকল্পনা করা হয় সাগর ও রঞ্জিতদের আলাদা করতে হবে, তারা যেন দুজন দুজনার শত্রু হয়ে ওঠে। সাগরের লোকেদের ছেড়ে দেওয়া হয়, রঞ্জিতের লোকেদের মারধর করা হয়। রঞ্জিত এই খবরটা পেয়ে অবাক হয়ে যায়। সাগর রাজনীতিতে এসে গেলে তার লোকেদের ছেড়ে দেওয়া হবে, কিন্তু সে কিছু না হওয়ায় তার লোকেদের মারধর করা হবে। অর্জুন মৈত্র চ্যাটার্জি নামে একজনের কাছে যায়, যে বরুণদার সঙ্গে চুক্তি করতে এসেছিল। সেই চুক্তিতে সাগর ও রঞ্জিতের নাম থাকার কথা ছিল, কিন্তু অর্জুন চ্যাটার্জিকে দিয়ে রঞ্জিতের
রঞ্জিতের নাম বাদ দিয়ে দেয়। পরের দিন চ্যাটার্জি বরুণদার সঙ্গে চুক্তি করতে গেলে রঞ্জিতকে চুক্তিতে রাখা যাবে না বলে বাধ্য করে। বরুণদা রাজি হয়, কিন্তু সাগরের এতে ভালো লাগে না, কারণ রঞ্জিত এতে রাগ করতে পারে। বরুণ বলে রঞ্জিতকে কিছু জানাতে হবে না, কিন্তু অর্জুন মৈত্র রঞ্জিতকে সব জানিয়ে দেয়। রঞ্জিতের বিশ্বাস হয় না সাগর তার সব থেকে কাছের বন্ধু আর সে এই সবকিছু লুকোবে। সে মনে করে অর্জুনই হয়তো মিথ্যে কথা বলছে। পরের দিন থেকে রঞ্জিতের আচরণ বদলে যায়। সাগরের সঙ্গে সে ঠিকমতো কথা বলে না, দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। রঞ্জিত সাগরের কাছে চ্যাটার্জির চুক্তির কথা জানতে চায়, কিন্তু সাগর জানায় নির্বাচন শেষে চুক্তি হবে। এখানে রঞ্জিত বুঝতে পারে সাগর মিথ্যে বলছে। রঞ্জিত যেখানেই যায় শুধু সাগরের নাম শুনতে পায়, যেন তার কোনো অস্তিত্বই নেই। এখানে একটা অনুষ্ঠানে বরুণ যখন আসে সাগর তাকে অভ্যর্থনা জানায়, কিন্তু রঞ্জিতকে উপেক্ষা করে একপাশে দাঁড় করিয়ে রাখা হয়। এতে রঞ্জিতের রাগ একদম চরমে উঠে যায়। এরপর দেখা যায় সাগরের দীপা নামে এক পালিত বোন আছে। রঞ্জিত তার বাড়িতে গিয়ে তার সম্মান নষ্ট করে। দীপা চিৎকার করে বলে সে তার বোনের মতো, কিন্তু রঞ্জিতের তাতে কিছু যায় আসে না। ঘটনাটা দীপার ভাই দেখে ফেললে সে রঞ্জিতের সঙ্গে মারামারি করতে যায়। সাগর খবর পেয়ে রঞ্জিতকে থাপ্পড় মারে। তাদের মধ্যে শত্রুতা শুরু হয়। সাগর রঞ্জিতকে বলে আমি আর তোর মুখ দেখতে চাই না, যদি দেখতেই হয় তাহলে দুজনের মধ্যে যে কোনো একজন বাঁচবে। অর্জুন যা চেয়েছিল এখানে তাই হয়। সাগর আর রঞ্জিতের মধ্যে শত্রুতা তৈরি হয়। বন্ধুরা, গল্পটা এখানে আরো জটিল মোড় নেয়, যা সত্যিই আকর্ষণীয়। এখানে সাগর দীপাকে দেখতে যায় এবং দীপা ও তার ভাইকে কয়েকদিনের জন্য শহর ছেড়ে চলে যেতে বলে, কারণ সাগরের মনে হয় রঞ্জিত সহজে থামবে না। সাগর দীপাকে নিজের বোনের মতো ভালোবাসে, কিন্তু দীপার ভাই পুলিশের কাছে অভিযোগ জানাতে চায়, যার ঘোর বিরোধী ছিল সাগর। অর্থাৎ সাগর চাইতো না যে কেউ পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাক। কিছুক্ষণ পর সাগরের স্ত্রী মঞ্জুলাও সেখানে হাজির। সেও চায় পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা, কিন্তু সাগর তার রাজনৈতিক কেরিয়ারের কথা ভেবে অভিযোগ জানাতে রাজি হয় না। মঞ্জুলার কথা শুনে সাগর রেগে বেরিয়ে যায় এবং ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন লোক এসে দীপার বাড়িতে বোমা মারে। বিস্ফোরণটা ছিল ভয়াবহ। এখানে দেখা যায় দীপার ভাই ও মঞ্জুলা দুজনেই মারা যায়। বিস্ফোরণের পেছনে রঞ্জিতের হাত ছিল। বন্ধুরা, এরপর এমন কিছু ঘটতে চলেছে যা সত্যি আরো ভয়ানক, কারণ এখানে দুজনায় দুজনার বিরাট শত্রু হয়ে গিয়েছিল। এখানে দেখা যায় অর্জুন মৈত্রও এই খবরের আভাস পায়। যে লোকেরা বিস্ফোরণ ঘটিয়েছিল তারা রঞ্জিতকে খবর দেয়। তারা বলে যে মঞ্জুলাও সেই বাড়িতে ছিল। এটা শুনে রঞ্জিত অবাক হয়ে যায়, কারণ রঞ্জিত ভাবতেও পারেনি যে দীপার বাড়িতে মঞ্জুলাও থাকবে। এটা শোনার পর সে সাগরের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সাগর আর কথা বলতে রাজি নয়। তার মাথায় রক্ত চড়ে গেছে। সাগরের মন ও মস্তিষ্কে কেবল মঞ্জুলার আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে। বরুণ রায় তাকে বোঝায় কয়েকদিনের মধ্যে নির্বাচন, এখন উল্টোপাল্টা কিছু করলে তার রাজনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু সাগরের আর কিছু পরোয়া নেই। বরুণ তাকে থামাতে চাইলেও সাগর বলে রাজনীতি চুলোই যাক, এবার তার তাণ্ডব দেখবে সবাই। যে লোকেরা বিস্ফোরণ ঘটিয়েছে প্রথমে সাগর তাদের খোঁজে, কারণ রঞ্জিত তো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। সাগর তাদের খুঁজে বের করে এমন নির্মম ভাবে মারে যা দেখে পুলিশও হতবাক। একদিকে সাগর রঞ্জিতের লোকেদের মারছে, অন্যদিকে পুলিশ তদন্ত করে সাগরকে খোঁজাখুঁজি করছে। সাগরের তাণ্ডব দেখে মুখ্যমন্ত্রীও চিন্তিত। এইভাবে চললে তাদের দল শেষ হয়ে যাবে। বরুণ রায়ও চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারে অর্জুন মৈত্রকে ফিরিয়ে আনতেই হবে, না হলে সাগরকে থামানো যাবে না। মুখ্যমন্ত্রী অর্জুন মৈত্রকে আবার নিয়োগ করে এবং তাকে লালবাজারে ফিরিয়ে আনে, কারণ কেবল অর্জুন মৈত্রই অপরাধ দমন করতে পারে আর সাগরকে থামাতে পারবে। চীনার কথা মতো সাগর রঞ্জিতের ঠিকানায় যায়, ভাবে রঞ্জিতকে সেখানেই পাবে, কিন্তু সেটা ছিল চীনার চাল। সে পুলিশকে সাগরের খবর দেয়। এরপর দুপক্ষের মধ্যে একটা বিশাল সংঘর্ষ শুরু হয়। গোলাগুলি চলে। শেষ পর্যন্ত অর্জুন সাগরকে ধরে ফেলে। এরপর দেখানো হয় যখন রঞ্জিত আর সাগর একসঙ্গে ছিল, সাগরের একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল, যেখানে সে তাদের সমস্ত বেআইনি কার্যকলাপের কথা স্বীকার করেছিল। বাঘার সঙ্গে মিলে সে কি কি অপরাধ করেছে সব জানিয়েছিল। রঞ্জিত বাইরে থেকে দেখছিল। সাগরের কাছে জানতে চাইলে সে বলে এটাই তার জীবন বীমা, ভবিষ্যতে প্রয়োজনে এটা তাদের কাজে লাগবে। সে ক্যাসেট বানিয়ে জীবন বীমা হিসাবে রেখে দেয় এবং কোথায় রাখে রঞ্জিতও সেটা জেনে যায়। সাগরের এক লোক সেই ক্যাসেট বরুণ রায়ের বাড়িতে পাঠিয়ে দিয়ে বলে ক্যাসেটটা দেখতেই হবে, না দেখলে বরুণের রাজনৈতিক দল শেষ হয়ে যাবে। বরুণ ক্যাসেট দেখে জানতে পারে সাগরের মাধ্যমে তাদের পুরো দলের মুখোশ খুলে গেছে। সে সাগরকে জেল থেকে বের করার ব্যবস্থা করে। অন্যদিকে অর্জুন সাগরকে জিজ্ঞাসাবাদ করছিল। সে জানতো না যে কিছুক্ষণ পরে অন্য অফিসার এসে সাগরকে নিয়ে যাবে। কমিশনার ভাস্কর বরুণের নির্দেশে সাগরকে ছাড়ার নির্দেশ দেয়। অনিচ্ছা সত্ত্বেও অর্জুনকে মানতে হয় এবং সাগরকে ছেড়ে দিতে হয়। রঞ্জিত বরুণ রায়কে ফোন করে সাগরের সঙ্গে দেখা করাতে বলে, কারণ সে লুকিয়ে থাকতে আর পারছে না। বরুণ সঠিক উত্তর দেয় না এবং রঞ্জিতকে ইগনোর করে। সাগরের লোকেরা আন্ডারগ্রাউন্ডে যেতে বলে, কিন্তু সাগর আগে রঞ্জিত আর তার লোকেদের মারতে চায়, তারপর সবাই একসঙ্গে আন্ডারগ্রাউন্ডে যাবে এটাই বলে। রাতের অন্ধকারে সাগর যখন ঘরে শুয়েছিল সে কারোর আসার শব্দ পায়। আগন্তুক আর কেউ নয়, সে ছিল রঞ্জিত। রঞ্জিত তার নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে আসে, কিন্তু সাগর আচমকা রঞ্জিতের মাথায় বন্দুক ধরে। রঞ্জিত সাগরের সামনে কাঁদতে কাঁদতে বলে দীপার বাড়িতে
মঞ্জুলা বৌদি থাকবে সে স্বপ্নেও ভাবেনি। তাই জন্য এতে তার খুব অনুশোচনা হচ্ছে। সাগর চাইলে তাকে মেরে ফেলতে পারে, কিন্তু সে আর লুকিয়ে থাকতে চায় না। তখনই হঠাৎ রঞ্জিত সাগরের ওপর আক্রমণ করে এবং তাকে খুন করে ফেলে। এখানে একটা টুইস্ট বা মিস্ট্রি জানা যায় যে বরুণ রায় রঞ্জিতের সঙ্গে শেষবার কথা বলার পর আবারও ফোন করেছিল। তখন রঞ্জিতকে বলেছিল রঞ্জিত যদি এইসব থেকে মুক্তি পেতে চায় আর দূরে চলে যেতে চায় তবে সাগরকে মেরে ক্যাসেটটা বরুণের হাতে তুলে দিতে হবে। রঞ্জিত এতে রাজি হয়ে যায়, কারণ ক্যাসেটটা কোথায় লুকানো আছে এটা একমাত্র রঞ্জিত জানে। সে ক্যাসেট উদ্ধার করে। সাগরের বাড়ি থেকে সে ক্যাসেটটা খুঁজে পেয়ে নিজের কাছে রাখে। অর্জুনও ক্যাসেটের খবর জেনে যায়, কারণ সে বরুণের ফোন ট্যাপ করেছিল। বরুণ এখানে কিছু লোককে রঞ্জিতের কাছে পাঠানোর ব্যবস্থা করে, কারণ ক্যাসেটটা রঞ্জিতের কাছে ছিল। এখানে রঞ্জিত যখন ফোনে তার নিজের ঠিকানা জানায়, দেখা যায় অর্জুনও খবরটা জেনে যায়। এখানে হিমেল আর রাত্রিকা রঞ্জিতের কাছাকাছি থাকায় তারা রঞ্জিতের কাছে পৌঁছে যায়। রঞ্জিত ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। তুমুল মারামারি হয়। শেষ পর্যন্ত রঞ্জিত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ক্যাসেট রাত্রিকা ও হিমেলের হাতে চলে আসে। তারা ক্যাসেট নিয়ে হেডকোয়ার্টারের দিকে রওনা হয়, কিন্তু তখনই পথে তাদের উপর আক্রমণ হয়। আর এই আক্রমণের পরেই জানা যায় সিরিজের শুরুতে রাত্রিকা অর্জুনদাকেই ফোন করেছিল, আর তাদের মধ্যেই কেউ গুপ্তচর আছে এই কথা জানাচ্ছিল। এইখানে বন্ধুরা আর একটা টুইস্ট চলে আসে, যেটা দেখে আপনাদের মাথা ঘুরে যাবে, কারণ এখানেই জানা যায় যে আসল গুপ্তচর আর কেউ নয় বরং রাত্রিকা। শুরু থেকে মনে হচ্ছিল যে হিমেলই হয়তো গুপ্তচর, কিন্তু এখানে আসল অপরাধী হচ্ছে রাত্রিকা। বরুণ রায় রঞ্জিতের সাথে একটা চাল চেলেছিল যাতে রঞ্জিত মারা যায় আর ক্যাসেটটাও হাতছাড়া হয়ে যায়। আসলে রঞ্জিত বরুণকে মারতে চায়। অন্যদিকে রাত্রিকা অর্জুনের হাতে ধরা পড়ে। অর্জুন জানতে চায় কেন সে এসব করেছে। রাত্রিকা জানায় কয়েক মাস আগে একটা কেসে সে এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করছিল। অত্যাচার করতে করতে সেই মহিলাটা মারা যায়। ভয় পেয়ে সে বরুণের কাছে সাহায্য চায়। তখন বরুণ তাকে বলে যে আমি তোমাকে এখন হয়তো বাঁচিয়ে দেব, কিন্তু ভবিষ্যতে তোমাকেও আমাকে সাহায্য করতে হবে। রাত্রিকা এতে রাজি হয়ে যায় এবং সময় এলে বরুণ রাত্রিকার কাছ থেকে সাহায্য নেয়। বরুণের পক্ষ নিয়ে সে টাকা ও প্রমোশন পায়, কিন্তু রাত্রিকা জানে না যে তার জন্য কত অফিসার মারা গেছে। সে শুধু নিজের ভালোটাই দেখে গেছে। রঞ্জিত রাগে ফুঁসছে, সে বরুণকে মারতে চায়। সে বরুণের ডেইলি রুটিন কোনোভাবে জেনে ফেলে। রঞ্জিত বরুণের ওপর নজর রাখে। দেখা যায় সকালে বরুণ জগিং এ বের হয়। রঞ্জিত ঠিক করে সকালেই বরুণকে মারবে। অর্জুন খবর পায় সকালে কেউ বরুণকে মারতে পারে, তাই সে বরুণকে বাঁচাতে চায়। সকালবেলা বরুণ রায় যখন জগিং এ বের হয় তখন অর্জুন হিমেলকে ফোন করে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য পাঠায়। অর্জুনের কথা মতো হিমেল সেখানে পৌঁছে বরুণকে রক্ষা করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর রঞ্জিত এসে বরুণের দুই নিরাপত্তা রক্ষীকে মেরে ফেলে। তারপর বরুণকেও মারাত্মকভাবে আহত করে ফেলে। হিমেল অনেক চেষ্টা করেও এখানে বরুণকে বাঁচাতে পারে না। এই কথাটা সে ফোন করে অর্জুনকে জানায়। বরুণ রায়ের মতো একজন প্রভাবশালী মন্ত্রীর মৃত্যুতে বড় একটা সমস্যার সৃষ্টি হয়। অর্জুন ভাবতে শুরু করে এখন রঞ্জিতকে কে রক্ষা করবে, কারণ তার মৃত্যু তো এখন নিশ্চিত। অন্যদিকে রঞ্জিত নিবেদিতার অফিসে গিয়ে বলে তার কাছে এমন কিছু তথ্য আছে যা দিয়ে নিবেদিতা মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারবে। সাগরের মতো সেও একটা ভিডিও রেকর্ড করবে, কারণ তার কাছেও মুখ্যমন্ত্রীর অনেক গোপন কথা আছে। এর বিনিময়ে রঞ্জিত শুধু দেশ থেকে পালানোর সুযোগ চায় আর চায় কিছু টাকা। নিবেদিতা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। অর্জুন দেখে প্রচারণার 5 দিন আগেই নিবেদিতা ঢাকা যেতে চায়। এটা দেখে তার একটু খটকা লাগে। অর্জুন নিবেদিতাকে সন্দেহ করে, তাই সে নিবেদিতার ফোন ট্রেস করার ব্যবস্থা করে এবং জানতে চায় যে নিবেদিতা কাদের সঙ্গে যোগাযোগ রাখছে। ততক্ষণে রঞ্জিতের নকল পরিচয় তৈরি হয়ে গিয়েছে এবং সে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়ে নেয়। নিবেদিতাও তার সঙ্গে যাবে। তারা যখন বিমানবন্দরের দিকে রওনা হয় অর্জুন খবরটা জানতে পেরে তাদের দলবল নিয়ে বিমানবন্দরে যায়। নিবেদিতা রঞ্জিতকে বলে তারা একই ফ্লাইটে যাবে, কিন্তু আলাদা আলাদা থাকবে। রঞ্জিত সবার চোখ এড়িয়ে বেরিয়ে গেলেও নিবেদিতা অর্জুনের জালে ধরা পড়ে। অর্জুন তাকে বলে সে নিবেদিতাকে একজন ভালো রাজনীতিবিদ মনে করত, কিন্তু সেও অন্যদের মতোই বেরোলো। রঞ্জিত বোর্ডিং পাস পেয়ে ভেতরে ঢুকে যায়, কিন্তু অর্জুন সেখানে পৌঁছে যায়। দুজনের মধ্যে তুমুল মারামারি হয়, কিন্তু শেষ পর্যন্ত অর্জুন রঞ্জিতকে ধরে ফেলে। বন্ধুরা, সিরিজের শেষে এখানে একটা চমক দেখা যায়, যা এর পরের সিজনে হয়তো পুরোপুরি ভাবে দেখানো হবে। এখানে দেখানো হয় যে অর্জুনের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, যা সে নিবেদিতাকে দেয়। দেখা যায় সে রঞ্জিতদার ক্যাসেটটাও নিবেদিতাকে দিয়ে দেয়। অর্জুন জানে যে নিবেদিতা একজন ভালো রাজনীতিবিদ, সে রাজ্য ভালোভাবেই চালাতে পারবে। আর এইখানেই ওয়েব সিরিজটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আশা করছি আজকের এই ওয়েব সিরিজটির এক্সপ্লেনেশন আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমাদের বাংলার সুপারস্টার জিদ্দার এমন একটি ওয়েব সিরিজ আপনাদের অবশ্যই দেখা উচিত। যদি আমাদের এই ওয়েব সিরিজের এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।